চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে জনতার গণপিটুনিতে 2 জন নিহত, আহত হয় 5 এলাকাবাসী। ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলির খোসা উদ্ধার। একটা কাজে গেছে, কাজে যাওয়ার পরে স্থানীয় লোকজন মাইকে বলছে যে ডাকাত আসছে। গণপিটুনি এটা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড, মেরে ফেলা হয়েছে। এটা শুনে আমরা এখানে চলে আসছি। বিস্তারিত কোনো এলাকা থেকে কোনো নিউজ পাইনি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, অন্তত 7 জন আহত। শান্তপূর্ণভাবে দাঁড়িয়েছি, ওই অবস্থায় আমাদের উপর এসে হামলা করে। উপর থেকে ইট পাটকেল এবং গরম পানি এবং পেপসির বোতল, যে কাচের বোতলগুলো, ওইগুলো অজরে মারছে। আপনারাও মারছেন, ওনারাও মারছে। মানে বুঝতে হয়েছে ছাত্র এটা লাগে পুরো এলাকাবাসীরা আপনারা আতঙ্ক করবেন। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলছেন বিশিষ্টজনরা। দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনার তাগিদ। ঐক্যের অনুপস্থিতির মুড নিয়ে এই নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে যাওয়াটা তো একটা খুবই কঠিন একটা কাজ। সরকার এখন যেরকম আছে সেই অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন যেন একটা মোটামুটি ঠিকঠাক মতো হয় সেই চেষ্টা করা উচিত। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপরে স্যাংশন দেওয়ার প্রয়োজন পড়লে বাংলাদেশের পাশে থাকবে ইইউ। ডক্টর ইউনুসকে সংস্থাটির আশ্বাস। 68 মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা। জামালপুরের সমবায় সমিতির নামে প্রতারণা, গ্রাহকের 1,500 কোটি টাকা নিয়ে লাপাত্তা অন্তত 30টি সংস্থা। মির্জা আজম পরিবারের যোগসাজশের অভিযোগ। যন্ত্রণায় আমি সহ্য করতে না পেরে আমি একটি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। বিগত সরকারের সময় মির্জা আজম সম্পৃক্ত ছিল বেশিরভাগ সমিতি। সাভারে চলন্ত বাসে একাধিক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক। দিনে দুপুরে ঘটনায় কয়েকজন আহত হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ। বিলুপ্তির পথে গাজীপুরের বরমি এলাকার বানর কয়েক বছরের ব্যবধানে কমেছে 2000। জনবসতি আর খাদ্য সংকটে প্রতিনিয়তই হানা দিচ্ছে বাসা বাড়িতে। বানর যেরকম মানুষের আনন্দ দেয়, এরকম প্রচুর ডিস্টার্বও করে। বান্দরের লাগে আমরা ঘরের দরজা টরজা কিচ্ছু খুলে রাখতে পারি না, বাইরে কাপড় সাপড় খুলে লাইরা রাখতে পারি না। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আজ ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধের মিশন রোহিত কোহলিদের। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ছনখোলা চূড়ামণি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অটোরিকশা নিয়ে কয়েকজন ওই গ্রামে যান। এ সময় ডাকাত পড়েছে সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলে নিজামউদ্দিন সালে নামের 2 জনের মৃত্যু হয়। গুলি করতে করতে কয়েকজন পালিয়েও যায়। এ সময় 5 জন স্থানীয় বাসিন্দা আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং 6টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশ ও সাতকানিয়া থানা পুলিশ। প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন এসপি। 9-10টা চেঞ্জি করে লোক এসেছিল, তো এই সন্দেহজনক মসজিদের মেঘে এলাও দিচ্ছে যে ডাকাত ঢুকছে। মসজিদ থেকে যখন লোক বাইরে ছিল তখন ওরা নাকি উপরে ফায়ার দেয়। আমাদের কিছু লোকজন এমনি একটা কাজে গেছে, কাজে যাওয়ার পরে স্থানীয় লোকজন মাইকে বলছে যে ডাকাত আসছে। নাজাম এবং আবু সালেহকে মেরে ফেলা হয়েছে। এটা শুনে আমরা এখানে চলে আসছি। বিস্তারিত কোনো এলাকা থেকে কোনো নিউজ পাইনি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 7 জন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন তারা। এই ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন এক ঢালাইয়ের উপর পা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। নির্মাণাধীন ঢালাইয়ের উপর পা দিলে স্থানীয় কয়েকজন তাকে ধাক্কা দেয়। শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মারধর করা হয় ওই শিক্ষার্থীকে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী সহপাঠীদের কল দিলে 2 জন ঘটনাস্থলে আসলে তাদেরও মারধর করে আটকে রাখা হয়। আমরা চাইতে গেছি, আমরা কেন মারলেন? আমরা চাইতে গেছি, ওনারা গলির 2 সাইডে গেট আটকায় প্রায় 500-এর মতো লোক ওরা প্রথমে আমাদেরকে মারছে। মারার পর আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। তখন শুনতে পাই যে আমাদের একজন ভাইরা ওরা আটকায় রাখছে, ওর নাম হাবিব। পরে আমরা গেছি ওরা ছুটাইতে, বোতল নিয়ে আমাদের পাগল। আমরা প্রায় 200 জন ওখানে শান্তপূর্ণভাবে দাঁড়িয়েছি। ওই অবস্থায় আমাদের উপর উনি এসে হামলা করে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনার প্রতিবাদ জানালে স্থানীয় যুবদল নেতা শহীদুল হকের নির্দেশে তাদের উপর হামলা করে স্থানীয়রা। এদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ, শিক্ষার্থীরাই বরং কয়েকটি বসতবাড়ি ও ক্লাবে ভাঙচুর চালায়। এলাকার একটি গলিতে তৈরি করে বিশৃঙ্খল পরিস্থিতি। ড্রেনের উপরে যে ঢালাই, সেই ঢালাইটা দেওয়ার কাজ চলতেছিল। তো ভুলে আর কি এই ঢালাইয়ের উপর পা দেয়। তো পা দেওয়ার ফলে ওই ঢালাইয়ের যে কন্ট্রাক্টর ছিল সে এবং স্থানীয় যুবদলের পরিচয় দেওয়া একজন লোক এবং স্থানীয় আশেপাশের যে আছে তার নাম জানা গিয়েছে শহীদুল। তো তারা মিলে তার উপর চড়া হয়। আমরা ঢোকার পর উপর থেকে ইট পাটকেল এবং গরম পানি এবং পেপসির বোতল, যে কাচের বোতলগুলো, ওইগুলো অজরে মারছে। আপনারাও মারছেন, ওনারাও মারছে। মানে বুঝতে পারছেন পুরো এলাকাবাসীরা আপনারা আতঙ্ক করবেন। এলাকাবাসী কি করছে? এলাকাবাসী 2 ঘন্টা ধরে জিম্মি হইছে। কেন? আমরা কি দেশের নাগরিক না? আমরা দেশের নাগরিক, আমরা জনগণ। আমরা পুরো ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের এখানে অফিস যে পুলিশ বা যারা আছে, আমরা যারা আছি, আমাদের আরও কিছু ফোর্স আসতেছে। আমরা এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। সংঘর্ষে আহত 5 শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত 4টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন বিশিষ্টজনেরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দ্রুত আলোচনার উপর জোর দিয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা সহ নির্বাচন কমিশনের সক্ষমতা বিবেচনায় এখনই স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধ্যাপক আনু মোহাম্মদ। তার মতে এতে সংকট আরও বাড়বে। আলমগীর স্বপনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর পতন হয় ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও। এরপর থেকেই এসিল্যান্ড, ইউনো, ডিসি ও বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে চলছে স্থানীয় পরিষদগুলো। এই অবস্থায় স্থানীয় নাকি জাতীয় সংসদ কোন নির্বাচন আগে হবে এ নিয়ে অনেকটা দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলো। বিএনপি ও তাদের সমমনা দলগুলো আগে জাতীয় নির্বাচনের পক্ষে থাকলেও বিপক্ষে জামায়াত ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সমর্থক নেতারা। স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। বিশিষ্টজনরা 2 নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করলেও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমলে নিতে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভঙ্গুর প্রশাসন ও নির্বাচন কমিশনের সক্ষমতা। এখন সরকারের যে অবস্থা, তাদের দক্ষতা কিংবা প্রশাসনিক যে পরিস্থিতি এখন আছে, তাতে স্থানীয় নির্বাচনকে সংগঠিত করার সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। স্থানীয় সরকার নির্বাচনগুলো খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এখন এটাও সত্য যে বিভেদ, বিশৃঙ্খল, ঐক্যের অনুপস্থিতির মুড নিয়ে এই নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে যাওয়াটা তো একটা খুবই কঠিন একটা কাজ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর বলছেন, কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা উচিত রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আনুষ্ঠানিক আলোচনার ভিত্তিতে। বিভিন্ন রাজনৈতিক কোয়ার্টার এক এক ধরনের অবস্থান তারা তুলে ধরেছেন, বাট আমি মনে করি এটা নিয়ে একটা জোরালো জাতীয় আলোচনা হওয়া দরকার। প্রধান উপদেষ্টা, মানে উপদেষ্টা পরিষদ যারা আছেন, তারা এই জাতীয় আলোচনার মাধ্যমে এটা কোনো চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 3 সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি, ভোট দিতে পারেননি ভোটাররা। এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি বলে মনে করেন বিশিষ্টজনরা। সরকার এখন যেরকম আছে সেই অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন যেন একটা মোটামুটি ঠিকঠাক মতো হয় সেই চেষ্টা করা উচিত। জাতীয় নির্বাচনটা প্রয়োজন হচ্ছে
বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ভবিষ্যৎটা কিভাবে আগাবে, কারা এগুনোর পথগুলো নির্ধারণ করবে প্রতিনিধিত্বের জায়গা থেকে, এবং সেটার জন্য ডক্টর হোসেন জিল্লুর বলছেন, সংকট নিরসনে জাতীয় ও স্থানীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা উচিত সরকারের। জাতীয় নির্বাচনের খুব জোরালো একটা রোডম্যাপ প্রয়োজন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা ও মিয়ানমার সংকট মোকাবেলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে বাংলাদেশের সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ইউ কমিশনার। ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে ইউ কমিশনার হাজ্জা লাহবিব এই আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপরে স্যাংশন দেওয়ার প্রয়োজন হলে সেই প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজ্জা লাহবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ সময় হাজ্জা লাহবিব জানান, ইউরোপীয় ইউনিয়ন এবছর রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতায় আটকে পড়া মানুষদের জন্য এই সহায়তা দেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে জ্বালানি সংযোগ, বিশেষ করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলামের সাথে বৈঠক শেষে ইইউ ইকুয়ালিটি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার হাজ্জা লাহবিব কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রতিশ্রুতি দেন ইইউ সহযোগিতার ব্যাপারে। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর স্যাংশন দেওয়ার প্রয়োজন হলে সেই প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। It means sanctions against Myanmar. It means pressure, also economic pressure and support for the hosting communities here in Bangladesh and in the region. So we are also supporting the talks that are currently leading. We are well aware that the only sustainable solution for humanitarian aid is peace, by the way. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কারো কষ্টার্জিত জমা টাকা, কারো ক্ষুদ্র ব্যবসার আমানত, কখনো প্রবাসীর ঘাম ঝরানো সঞ্চয়, তো আবার শিক্ষক কর্মচারীদের পেনশন। অধিক মুনাফার আশায় এসব অর্থ বিভিন্ন সমিতিতে অনেকেই জমা রাখেন। গ্রাহকের এমন প্রায় ১৫০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা মাদারগঞ্জের অন্তত ৩০টি সমবায় সমিতি। লাভ দূরে থাক, সঞ্চয়ের টাকাই তুলতে পারছেন না কেউ। অভিযোগ, এসব সমিতি গড়ে ওঠার পেছনে রয়েছে সাবেক সংসদ সদস্য মির্জা আজমের দৌরাত্ম্য। বিস্তারিত জানাবেন সহকর্মী সাগর ফরাজি। কথাবার্তার এরকম যন্ত্রণায় আমি সহ্য করতে না পেরে আমি একটি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এমন আত্মঘাতী সিদ্ধান্তের কথা বলছিলেন বেসরকারি স্কুলের একজন শিক্ষিকা। জামালপুর মাদারগঞ্জের নবতী বহুমুখী সমবায় সমিতিতে স্বামীর ব্যবসার টাকা জমা করেন তিনি। এখন লাপাত্তা সমিতির মালিক। সঞ্চয়ের টাকা তুলতে না পেরে শেষমেশ এই পথ। দেবর ননদ যার 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 প্রয়োজন তারা টাকা চাচ্ছে, তো সমবায় সমিতির লোকে দিতে পারতেছে না। বহুতভাবে ওদেরকে রিকোয়েস্ট করার পরও আমি তাদের এই কোনো ফলাফল পাইনি। টাকা জমা রাখলে ব্যাংকের চেয়ে অধিক হারে মুনাফা, এমন প্রলোভনে এই নারীর মতো কেউ এককালীন তো কেউ মাসে মাসে কষ্টের টাকা জমা রাখেন মাদারগঞ্জের বিভিন্ন সমিতিতে। এখন লাভ তো দূরে থাক, আসল টাকায় তুলতে পারছেন না কেউ। আমার দেখানোর মতো কেউ নাই, না বাবা আছে না ভাই আছে। এখন আমি কিভাবে চলি, এখন এই টাকাগুলোর উপর ভরসা করে আছি। মির্জা আজম তো 16-17 বছর ক্ষমতায় ছিল, আর যে শতক দলের যে মেন সে ছিল মির্জা আজমেরই খালাতো ভাই। যখন সমিতি চলছে তখন তো আমরা বুঝি নাই যে এর ভিতরে রাজনীতির লোক আছে। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো এসব সমিতি গড়ে ওঠার পেছনে জড়িত 7 বারের এমপি মির্জা আজমের পরিবার। বিভিন্ন ব্যবসার লগ্নির জন্য গ্রাহকের কাছ থেকে টাকা সঞ্চয় করে এই সমিতিগুলো। তবে 2 বছর ধরে বন্ধ এমন 30টিরও বেশি সমিতির কার্যক্রম। প্রতিষ্ঠানগুলোর কাছে আটকা রয়েছে 35,000 গ্রাহকের অন্তত 1,500 কোটি টাকা। 2 বছর যাবৎ আমাদের গ্রাহকদের কোনো মুনাফাও দেওয়া হচ্ছে না এবং তাদের যে আমানত রেখেছেন সেটাও পরিশোধ করা হচ্ছে না। মির্জা আজমের খালাতো ভাই, হয়তো এই প্রভাবও হইতে পারে। অর্থ উদ্ধারে কমিটি গঠন, আন্দোলন সংগ্রাম, কোনো কিছুতেই কোনো সুফল পায়নি ভুক্তভোগীরা। প্রায় আমরা ইতিমধ্যে যতটুকু জেনেছি প্রায় 1,500 কোটি টাকা এরা সংগ্রহ করেছে। বিগত সরকারের সময় মির্জা আজম সম্পৃক্ত ছিল
বেশিরভাগ সমিতি। ল্যান্ড আছে, 10 তলা বহুতল ভবন আছে, এইগুলো যদি বাজেয়াপ্ত করা হয়, কারণ আসামি পাওয়া যাচ্ছে না, তারা পলাতক, তারা তাদের দরজ ছোঁয়ার বাইরে, কেউ বিদেশে আছে, তারা রাষ্ট্র করতেই পারে, সব অনুমোদিত হয়ে করতে পারে। মির্জা আজমের পরিবারের সদস্যরা সহ আত্মগোপনে সমিতির মালিকরা, তবে মুঠোফোনে অর্থ পরিষদের আশ্বাস এক সমিতিই পরিচালকের। সরানো যতটা সহজ, ক্লোজিং করাটা অনেক কঠিন। তো পাবলিক তো বুঝে না, পাবলিক একের পর এক চাপ দিতে থাকে। আমরা প্রতি মাসে আমরা মানে জনগণকে একটা অংশ করে দিয়ে যাবো। আমরা চাই জনগণ টাকা পায়, জনগণ তাদের প্রাপ্যটা বুঝে পায়। প্রশাসনিক সীমাবদ্ধতায় বেকায়দায় খোদ জেলা সমবায় কর্মকর্তাও। করার তো এখানে আমি কিছু দেখতেছি না, আমাদের তো ক্ষমতা সীমিত, আমি ইচ্ছা করলে কাউকে অ্যারেস্ট করতে পারবো না। জেলায় 866টি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে, মাদারগঞ্জেই রয়েছে 163টি সমিতি। সম্পৃক্ত মামলা চলমান 40টিরও বেশি। উর্দুমুখীর এই বাজারে যেখানে জীবন সংগ্রামে টিকে থাকায় দায়, সেখানে খেয়ে না খেয়ে কষ্টার্জিত টাকা জমিয়েছিল এই সমিতিগুলোতে। সেই টাকাগুলো নিয়ে লাপাত্তা সমিতির মালিকরা। এই অবস্থায় বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে স্থানীয় প্রশাসন। এই টাকাগুলো এখন কিভাবে সমাধান হবে, আর কে বা করবে এই কেলেঙ্কারির উদ্ঘাটন, এমন প্রশ্নই ভুক্তভোগীদের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলছেন। সরাসরি যাচ্ছে। আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ, সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হয়। আমরা জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যা, সেই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরের আন্দোলনে জুলুম করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম, জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র, তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। আচ্ছা, এর মধ্যে দিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রথম দিনের প্রথম কর্মসূচি এখানে শেষ। আপনাদের কাছে আহ্বান থাকবে। আমরা সাভারে ছিলাম জাতীয় স্মৃতিসৌধে, সেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে আহ্বায়ক কথা বলছিলেন, সরাসরি দেখাচ্ছিলাম। এ পর্যায়ে আমরা জামালপুরে যাব, কারণ জামালপুরে বাস পুড়িয়ে দেওয়া সহ শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রতিবাদে বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। আমাদের সহকর্মী সাগর ফরাজ এই বিষয়ে খোঁজ খবর রাখছেন। সাগর, একে তো রমজানের দিন চলছে, তার উপরে বাস শ্রমিকদের এই ধর্মঘট, যাত্রী ভোগান্তির চিত্র কেমন দেখছেন জানাবেন। দেখুন বৃষ্টি, ঘটনার সূত্রপাত যদি একটু বর্ণনা দিয়ে বলি আপনাকে, আসলে গত 2 মার্চ রাজীব পরিবহনের একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায়। তো সেখানে এই দুর্ঘটনায় 2 জন যাত্রী কিন্তু মারা যায়। তো সেই প্রেক্ষিতে স্থানীয় জনতা সেখানে কিন্তু বাসটিকে পুড়িয়ে দেয়। এর প্রেক্ষিতে পরবর্তীতে গতকাল হচ্ছে শিক্ষার্থীরা যারা রয়েছে, জামালপুর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু মূলত এই বাসটি, রাজীব বাসটি বন্ধ সহ বাসের যে কিছু সংস্কার প্রয়োজন রয়েছে, জামালপুর যে বাস যেগুলো চলাচল করে সেই বাসগুলোর, সেই সংস্কারের জন্য আর কি কালকে আন্দোলনের মানে নেমে যায় দুপুর 12টা থেকে। এর প্রেক্ষিতে 2 ঘন্টা পর কিন্তু আসলে বাস শ্রমিকরা কিন্তু পাল্টা আন্দোলনের নামে, তার পরবর্তীতে কিন্তু এই একটি সংঘর্ষের মতো ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু বাসের যে শ্রমিক মালিকরা রয়েছে, তারা এই ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে। বলতে গেলে এই বৃষ্টি আমি গতকাল থেকে আজ পর্যন্ত দেখেছি যারা ঢাকাগামী অথবা ময়মনসিংহগামী যারা যাত্রী রয়েছেন, তারা কিন্তু খুব দুর্ভোগে পড়েছেন। সকাল থেকেও দেখেছি বাস না পেয়ে, সিএনজি না পেয়ে এবং কি সকল প্রকার গণপরিবহন
পরিবহন বন্ধ থাকায় এই দুর্ভোগটা কিন্তু পোহাতে হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ দুপুর 12টার দিকে কিন্তু 2টার দিকে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হবে জেলা প্রশাসনের কাছে, মূলত বাস সংস্কারের জন্য। আর বাস মালিক সমিতিদের পক্ষ থেকে কিন্তু সকাল 10টার দিকে আর কি এই স্মারকলিপি প্রদান করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সাগর। গতি পাচ্ছে না টেলিযোগাযোগ আইন সংশোধনের উৎসুক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা ফাইলবন্দী হয়ে আছে। বিটিআরসি বলছে অনিয়ম রোধ এবং সংস্কারের জন্য আইন সংশোধনের বিকল্প নেই। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা নয়, গ্রাহক সেবার মান বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ বান্ধব আইন জরুরি। বিগত 1.5 দশকে দুর্নীতি আর অনিয়মের নানা অভিযোগ আছে টেলিযোগাযোগ খাত ঘিরে। রাজনৈতিক প্রভাবে মাত্রাতিরিক্ত লাইসেন্স আদায়, সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে মুনাফা হাতিয়ে নিয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীরা। এসব অনিয়মের পথ সুগম করতেই 2010 সালে টেলিযোগাযোগ আইনে সংশোধনী এনে বিটিআরসিকে মন্ত্রণালয় নির্ভরশীল প্রতিষ্ঠানে পরিণত করা হয়। লাইসেন্স প্রদান, বাতিল, জরিমানা, ট্যারিফ সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিটিআরসিকে পাশ কাটিয়ে সরকার তথা মন্ত্রণালয়ের পূর্বানুমোদনক্রমের বিধান জারি করে আওয়ামী লীগ সরকার। বিটিআরসির চেয়ারম্যান জানান, এ খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে হলে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতার বিকল্প নেই। আইন করবে সংসদ, নীতিমালা করবে সরকার, রেগুলেট করবে রেগুলেটর, এটাই হওয়ার কথা। এবং আইনে এখনও ওইভাবে আছে, শুধু ওই সামান্য একটু জায়গা ছাড়া, যে যা কিছু করবে বিটিআরসি ইত্যাদি দিবে, লাইসেন্স টাইসেন্স সবই দিবে, কিন্তু সরকারের পূর্ব অনুমোদন। এটাতে করে যে একটা ব্যাকডোর তৈরি হলো, এতে করে সরকারও পার্ট হয়ে গেল, তাহলে রেগুলেটর আর নিরপেক্ষ থাকার সুযোগ কমে গেল। আইন উপদেষ্টার সাথেও কথা বলেছি, ওনারাও বলেছেন এটাকে একটা অধ্যাদেশের মাধ্যমে রিভিউ করা হবে। খসড়া সংশোধনীতে লাইসেন্স প্রদান, ট্যারিফ, জরিমানা সহ প্রায় সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পরিবর্তে কমিশনের সিদ্ধান্তকে চূড়ান্ত করার প্রস্তাব করা হয়েছে। গত 2 দশকে টেলিযোগাযোগ খাত অনেক বেশি এগিয়েছে, উন্মোচিত হয়েছে নতুন প্রযুক্তির দোয়ার। মাঝে কিছু সংশোধনী এলেও বিনিয়োগ বা গ্রাহক বান্ধব উদ্যোগ দেখা যায়নি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। ব্যালেন্স অফ পাওয়ারের যেমন একটা ব্যাপার আছে, আমার কাছে এই জিনিসটা মানে অতটা মুখ্য না হলেও আমার কাছে অনেক বেশি মুখ্য বা প্রায়োরিটি পাবে, সেটা হচ্ছে যে এই অ্যাক্টের ভিতর এমন ফ্যাসিলিটি থাকতে হবে যেখানে বিনিয়োগ এবং এই সেক্টরটার গ্রোথ যেন আমরা এনশিওর করতে পারি, এই বিষয়গুলো যেন আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এই অ্যাক্ট যেন কখনোই বিজনেসকে বাধা না দেয়। জুলাই বিপ্লবের পর অনিয়ম ও দুর্নীতি রোধে নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন 2025-এর খসড়া তৈরি করেছে বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বরিশালে যুবদল নেতা হত্যার ঘটনায় অভিযুক্তের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নগরীর কাউনিয়া এলাকার 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন সর্দারের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণেও আনে। এর আগে রোববার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় কাউনিয়া থানায় শাহিন ও তার স্ত্রী সন্তান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। চাঁদপুরে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী 2 ইতালি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার রাতে শহরের পুরান বাজার গার্লস হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত অভি ও নিলয় সম্পর্কে খালাতো ভাই। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসা থেকে মোটরসাইকেলে করে লোহারপুর এলাকায় যাচ্ছিল অভি ও নিলয়। পুরানবাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় 2 জনেই প্রাণ হারান। গত 11 জানুয়ারি অভি এবং 18 জানুয়ারি নিলয় ইতালি থেকে দেশে আসেন। সাভারে চলন্ত বাসে একাধিক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দিনে দুপুরে এসব ঘটনায় কয়েকজন আহত এবং ছিনতাইয়ের ঘটনায় মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বলছে জড়িতদের ধরতে চেষ্টা চলছে। এলাকার নাম পুলিশ টাউন। সাভারের ঢাকা আরিচা মহাসড়কের এই এরিয়ায় রোববার চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইকারীরা ছিনিয়ে নেওয়া হয় টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী। এর আগে একই এলাকায় গত 14 ফেব্রুয়ারিও ঘটে একই রকম ঘটনা। সে সময় ছিনতাইকারীদের হামলায় আহত হন বাসের 3 যাত্রী।
একই মহাসড়কে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে গত 20 ডিসেম্বর চলন্ত বাসে ছিনতাইয়ের আরেকটি ঘটনা ঘটে। গণপরিবহনে ছিনতাইয়ের এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মাঝে। ব্যাংকটাউন এবং সেখানে কিন্তু একই স্থানে পরপর এই দুপুরের বেলার দিকেই ডাকাতির ঘটনাগুলো ঘটছে। এই যে দিনে দুপুরে ছিনতাই মিতাই হয়, অনেকের ক্ষয়ক্ষতি হয়, এই ব্যাপার তো সমস্যাই। প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে সব কিছু করতে পারে, কারণ প্রশাসন যদি মনে করে যে আমি প্রতিটা গাড়িতে সিজ করি, কে পকেট মার, কে করে, প্রশাসন এটা দেখবে। শুধু যাত্রী নয়, উদ্বিগ্ন পরিবহন শ্রমিকরাও। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাদের। যানটা হাতের ভিতর নিয়ে বাড়াইতে হয়, এখন আগে তো রাইতে, এখন তো দিনে ডাকাতি হয়ে যায়। আমরা তো বড় ওখানে রোডে ঘাটে রাস্তাঘাটে চলতে পারি না, অনেক সমস্যা দেখা দেয়, চোর ছিনতাইকারী ডাকাতি এগুলোর খুব সমস্যা দেখা দেয়। মামলা হলেও এসব ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। হাইওয়ে পুলিশের দাবি, দোষীদের ধরতে কাজ চলছে। মহাসড়কে কোনো গাড়িতে বা কোনো পথচারী যাত্রীর যেন অপরাধের শিকার না হয়, এজন্য হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সম্প্রতি এই অপরাধটাকে বেশ কিছুদিন যাবৎ মাথাচাড়া দিয়ে উঠছে। এই জন্য হাইওয়ে পুলিশ তার কাজের পরিধিও বাড়িয়েছে, গতিও বাড়িয়েছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা এই ধরনের অপরাধীকে শনাক্ত এবং গ্রেফতার করতে পারব। ঈদ ঘিরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাওয়ার শঙ্কা যাত্রী ও পরিবহন শ্রমিকদের। তাই নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। চাষাবাদের ভরা মৌসুমে নাটোরের বিলগুলো থেকে একের পর এক চুরি হচ্ছে সেচ যন্ত্র বা শ্যালো মেশিন। এর ফলে সময় মতো জমিতে সেচ দিতে পারছেন না অনেকে। এতে ফলন নিয়ে শঙ্কায় কৃষক। সেচ যন্ত্র চুরি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নাটোরের ছোট বড় বিভিন্ন বিলে চলছে গম, ভুট্টা, পেঁয়াজ, মটরশুঁটি সহ নানা জাতের ফসল আবাদ। দিনভর পরিচর্যায় ব্যস্ত কৃষক। তবে ভরা এই মৌসুমে বিল থেকে সেচ যন্ত্র চুরির হিড়িক পড়ায় দুশ্চিন্তা চাষিরা। রাতের আধারে ফসলের মাঠ থেকে সেচ যন্ত্র চুরি করছে সংঘবদ্ধ চক্র। স্থানীয়রা বলছেন, চলন ও হালতিবিল সহ বড়াইগ্রাম এবং গুরুদাসপুরের বিভিন্ন বিল থেকে শ্যালো মেশিন চুরির সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। আমাদের এই মোটরগুলা ছোট ছোট ঘরে থাকে, তো বেশ কিছুদিন ধরে আমাদের এই মোটরগুলা চুরি হচ্ছে। মৌসুমের শুরুতে সব মোটর নিয়ে গেছে, খালি এখানে না, সব জায়গা থেকে শুনতেছি নিয়ে যাচ্ছে, আমার এটাও নিয়ে গেছে। এই যে আতঙ্ক আর এই ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা কিভাবে মাঠ থেকে ফসল উঠায় নিয়ে যাব, এর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ প্রশাসন। সেচ যন্ত্র চুরি হয় চরম ভোগান্তিতে প্রান্তিক কৃষক। সময় মতো সেচ দিতে না পারায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। নতুন করে শ্যালো মেশিন কিনতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। প্রতি বছর আমাদের মোটর চুরি হয়ে যায়। এবারটা চুরি হয়ে গেছে, গত বছর ট্রান্সফার চুরি হয়েছে, দিয়ে গত বছর 90,000 টাকা ঋণে পড়ছে, এখন ঋণ শোধ করতে পারিনি। এবারটা আবার 20,000 টাকা ঋণ করে নিয়ে এসে আমার মোটর নিয়ে এলাম, ওই ঋণের দায় বার করে নেবে। ছোট মেশিন কিনলেও 65,000 টাকা লাগে, বড় মেশিন 30,000 35,000 এরকম টাকা লাগে। তাহলে আমরা আবাদ করবো কিভাবে? সেচ যন্ত্র চুরি রোধে গ্রাহকদের বিভিন্নভাবে সচেতন করছেন স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। আর বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা চেষ্টা করতেছি তাদেরকে গ্রাহকদেরকে সচেতন করার জন্য। তবে প্রশাসনের যে তৎপরতা সেটা একটু আমরা ওনাদেরকে চিঠি দিয়েছি। প্রশাসন যদি আরো অধিক তৎপর হয় তাহলে আমার মনে হয় চুরিটা আরো রোধ করা সম্ভব হবে। কৃষকের সেচ যন্ত্র চুরির বিষয়টি আমরা আন্তরিকভাবে এবং পেশাদারিত্বের সাথেই দেখছি। আমরা আশা করছি যে খুব দ্রুতই এই চুরচক্রটাকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। কৃষি উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখতে সেচ যন্ত্র চুরি রোধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা প্রান্তিক চাষিদের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। শত শত বছর ধরে বসবাস করলেও এখন ধীরে ধীরে বিলুপ্তের পথে গাজীপুরের বর্মীবাজার এলাকার কয়েক হাজার বানর। একসময় জঙ্গলে বসবাস করলেও বর্তমানে জনবসতির কারণে বনের আয়তন কমেছে এবং বাসস্থানের পাশাপাশি খাবারের সংকটেও পড়তে হচ্ছে প্রাণীটিকে। তাই প্রতিনিয়তই মানুষের বাসাবাড়িতে হানা দিচ্ছে বানরের দল। বাড়ির চাল আর উঠান জুড়ে বানরের বিচরণ। আশপাশে মানুষের জটলা থাকলেও সেদিকে নজর নেই প্রাণীগুলোর। আদর করে কেউ কেউ খাবারও দিচ্ছে বানরের দলকে। এই দৃশ্যের সাথে পরিচিত গাজীপুরের শ্রীপুর বর্মীবাজার এলাকার বাসিন্দারা। শত বছর আগে বাজারের আশপাশে ঘন জঙ্গল থাকায় গড়ে ওঠে বানরের বসতি।
সেই থেকে এই এলাকায় বাড়তে থাকে বানরের আনাগোনা। তবে সময়ের পরিক্রমায় জনবসতি বৃদ্ধি পাওয়ায় কমতে থাকে জঙ্গলের আয়তন। একসময় কালে ভদ্রে লোকালয়ে দেখা গেলেও এখন যেন বানর জঙ্গল থেকে মানুষের বাড়ির আশপাশেই থাকে বেশি। সেই সাথে কমছে প্রাণীটির সংখ্যাও। বানর যেরকম মানুষের আনন্দ দেয় এরকম প্রচুর ডিস্টার্বও করে। দোকানপাট থেকে খাবার নেওয়া যায়, খাবারের অভাব তাদের প্রচুর। বান্দরের লাগে আমরা ঘরের দরজা টরজা কিচ্ছু খুললে রাখতে পারি না, বাইরে কাপড় সাপড় খুললে লাইরা রাখতে পারি না, বাতের ডেক ডুক যা পাই লইয়া হেরে বাইরে চলে যায়। সবার বাচ্চার গিরিল নাই, সবাই আটকায় রাখে না, কাপড় চাপড় গড়তে নেগা বাইরে তেল আটতারি না, ছোট মানুষ কামড়া। খাবার সংকটে প্রায় বাসাবাড়ি দোকানপাটে হানা দিচ্ছে প্রাণীটি। একসময় বিষয়গুলো মজার ছলে নিলেও এখন বানরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বন বিভাগ কর্মকর্তা জানালেন, খাবার সংকট সমাধানে কোনো পরিকল্পনা নেই তাদের। বানরগুলোর জন্য জিআর বরাদ্দ থেকে খাবারের ব্যবস্থা করার আশ্বাস দিলেন ইউএনও। এদের আসলে বেঁচে থাকাটা একটু টাফই, তো এদেরকে বেঁচে রাখার জন্য মানে খাদ্যদ্রব্য প্রদান করার জন্য আমাদের কোনো ধরনের প্রকল্প আপাতত এখানে চালু নেই, শ্রীপুর রেঞ্জে চালু নেই। বিধি মোতাবেক হলে আমরা একটি জিআর বরাদ্দের মাধ্যমে তাদের কিছুদিনের জন্য খাদ্য সংস্থানের একটি ব্যবস্থা আমরা করতে পারি। একসময় বর্মীবাজার এলাকায় প্রায় 3000 বানর থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমেছে হাজারেরও নিচে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কার্যকর হয়েছে সিদ্ধান্ত। মার্কিন গণমাধ্যম বলছে, সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বিবাদের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে যথেষ্ট আন্তরিকতা না দেখানো পর্যন্ত কিয়েভ কোনো ধরনের সহায়তা পাবে না। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরায়েল ও মিশর ছাড়া সব দেশেই সহায়তা কার্যক্রম বন্ধে পদক্ষেপের ঘোষণা দেন ট্রাম্প এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়াও চলছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরু থেকে অস্ত্র সহায়তা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন জেডি ভান্স। মার্কিন প্রতিদ্বন্দ্বীদের শায়েস্তায় ডোনাল্ড ট্রাম্পের চেয়েও যেন বেশি সক্রিয় ভাইস প্রেসিডেন্ট। গেল শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মারমুখী বাক্যবাণে জর্জরিত করেছিলেন তিনি। এরপরই রাজনৈতিক মহলে এমন গুঞ্জন উঠেছে। স্পষ্টভাষী হিসেবে আলোচিত ভান্স একসময় ট্রাম্পের ঘোর বিরোধীও ছিলেন। গেল শুক্রবার হোয়াইট হাউসের রাষ্ট্রীয় অতিথি ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রতি বেশি চড়াও হয়েছিলেন কে? বৈঠকের ভিডিও ক্লিপে মনোযোগ দিলে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের আগেই ভলোদিমির জেলেনস্কিকে আক্রমণ শুরু করেছিলেন ভাইস প্রেসিডেন্ট। সফররত একজন রাষ্ট্রপ্রধানের উপর জেডি ভান্স যেমন আক্রমণাত্মক ছিলেন, সচরাচর একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেমনটা করেন না। এই ঘটনা দেখিয়ে দিল ভান্স তার পূর্বসূরীদের মতো আড়ালে থাকতে চান না। ভান্সের আচরণ এমন ইঙ্গিত দেয়, সুযোগ এলে ট্রাম্পকে ছাড়িয়ে যাওয়ার দুঃসাহসও দেখাতে পারেন তিনি। তবে কি গোপনে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নই দেখছেন ভান্স? যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনেক প্রেসিডেন্ট প্রার্থীকেই শুরুতে অন্য কারো রানিং মেট হিসেবে দেখা গেছে। ভিপি হলেও তাদের সাধারণত প্রেসিডেন্টের পাশে চুপচাপ বসে থাকতেই দেখা যায়। যেমন ছিলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মৃদুভাষী পেন্সের সাথে ভান্সের পার্থক্য যেন আকাশ পাতাল। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেডি ভান্সের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে 2028 সালের নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ভান্স তার উত্তরসূরি হবেন কিনা তা নিশ্চিত করেননি। রাজনৈতিক মহলে ঠোঁটকাটা বক্তা হিসেবে পরিচিত জেডি ভান্স। ট্রাম্প শিবিরে যোগ দেওয়ার আগে ডেমোক্রেট সমর্থক ছিলেন তিনি। 8 বছর আগে ট্রাম্পকে গাধা বলে উপহাস করেছিলেন, তুলনা করেছিলেন হিটলারের সাথেও। কিন্তু 2022 সালে ওহাইওর সিনেট নির্বাচন ঘিরে সম্পর্ক গড়ে ওঠে ট্রাম্পের সাথে। একসময় ট্রাম্পের কট্টর সমালোচক হলেও তার মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন জেডি ভান্স। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। অবশেষে নিয়ন্ত্রণে এসেছে মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র সিনালোয়া কার্টেলের সহিংসতা। যুক্তরাষ্ট্রের সহায়তায় শিশু মাফিয়া নেতাদের গ্রেফতার এবং
সরকারি বাহিনীর সাঁড়াশি অভিযানের পর এখন অনেকটাই শান্ত কুলিয়ান শহরের পরিস্থিতি। মাফিয়া নেতাকে অপহরণের অভিযোগ কেন্দ্র করেই দুই গ্রুপের সংঘাত হয়েছিল এবং এই সহিংসতার বলি হয় সাধারণ মানুষও। 9 শতাধিক প্রাণহানি হয়েছে গেল 6 মাসে। উল্লাসে মাতোয়ারা মেক্সিকোর কুলিয়াকান শহরের বাসিন্দারা। গেল 6 মাস ধরে মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র সিনোলোয়া কার্টেলের দুটি দলের পাল্টাপাল্টি সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় কুলিয়াকান শহরটি। মাফিয়া নেতা এল মায়ো জাম্বাদাকে অপহরণের অভিযোগ ওঠে আরেক নেতা ওয়াকিন এল চাপো গুজমানের ছেলে ইভান আর্চিভালদোর বিরুদ্ধে। দুটি মাফিয়া গোষ্ঠীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে, যাতে গেল 5 মাসে প্রাণ যায় 900-র বেশি মানুষের। কুলিয়াকান আর আগের মতো নেই। এর আগে আমি কখনোই একসঙ্গে এত মরদেহ দেখিনি। বাইরে বের হলে আমি ঈশ্বরের হাতে নিজের নিরাপত্তা সঁপে দিই। বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে বেশি আর কিছুই করার নেই আমাদের। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর পুরোপুরি পাল্টে যায় এ চিত্র। ক্ষমতায় আসার পর মেক্সিকোর অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করে মেক্সিকো সরকারের উপর। ফলে যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশ নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় মেক্সিকান কার্টেলের 2 শীর্ষ নেতাকে। মূলত ইসমাইল মায়ো জাম্বাদার গ্রেফতারের পরই মেক্সিকোর অস্থিতিশীল অবস্থার পরিবর্তন হওয়া শুরু করে। যুক্তরাষ্ট্র সহায়তা না করলে যা সম্ভব হতো না। এরই মাঝে মেক্সিকোর মাদক চোরাচালানকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম। মাদক বিরোধী অভিযানে গেল 1 মাসেই মেক্সিকোতে জব্দ হয়েছে 1 টনেরও বেশি ফেন্টানাইল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সিনথেটিক মাদক তৈরির 113টি কারখানা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বহুজাতিক সামরিক মহড়া কোবরা গোল্ড। অংশ নিচ্ছে 30টি দেশের 8000-এরও বেশি সেনা সদস্য। এবার থাইল্যান্ডের এক সমুদ্র সৈকতে এই মহড়ার 44তম আসর চলছে। দেওয়া হচ্ছে রণক্ষেত্রের বিভিন্ন নীতি পদ্ধতি ও কৌশল রপ্তের প্রশিক্ষণ। সামরিক ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলাবারুদ, কোথাও আবার চলছে গেরিলা প্রশিক্ষণ। সমরাস্ত্র হাতে ছুটছে বিশ্বের বিভিন্ন দেশের সেনা সদস্যরা। ট্যাঙ্ক, সাজোয়া যান, যুদ্ধজাহাজ নিয়েও চলছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। শুরু হয়েছে এশিয়ার সবচেয়ে বড় বহুজাগতিক সামরিক মহড়া কোবরা গোল্ড, যাতে এবছর অংশ নিচ্ছে 30টি দেশের 8000-এরও বেশি সেনা সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় থাইল্যান্ডের পূর্বাঞ্চলের একটি সৈকতে শুরু হয়েছে এ মহড়া। এতে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে সিঙ্গাপুরের মতো রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সহায়তায় বিভিন্ন সামরিক কৌশল, পদ্ধতি এবং প্রক্রিয়া শেখানো হচ্ছে এই মহড়ায়, যা কাজে আসবে স্থল, জল, বিশেষ করে জঙ্গলের বৈরী পরিবেশে। বিমান আক্রমণ, জলজ অবতরণ থেকে শুরু করে প্রতিরক্ষা ও আক্রমণের নানা রকম নীতি ও কৌশল শেখানো হচ্ছে এ মহড়ায়। সামরিক এ মহড়ার মাধ্যমে শক্তিশালী হচ্ছে বিভিন্ন দেশের কূটনৈতিক ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। সাম্প্রতিক শেখা এসব পদ্ধতি রপ্ত করতে সবচেয়ে বেশি সহায়তা করেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। যে কোনো সংকট বা জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব রকম রণকৌশল শেখানো হচ্ছে এই মহড়ায়। 1982 সালে শুরু হওয়া এই আন্তর্জাতিক সামরিক মহড়ার 44তম আসর শুরু হয়েছে গত 24 ফেব্রুয়ারি, চলবে আগামী 7 মার্চ পর্যন্ত। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।